তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব সিম্প্যাথেটিক ওয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি। ও কেন বলছে আমি এখনো জানি না, তার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই। সে বললো মরে গেছে। ও যেই বলছে মরে গেছে, আর এই যে সৈনিকরা এখানে ছিল ওই প্লাস্টিকের দরজায় এক লাথি মারছে, দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে দিয়ে পড়লো। পড়ার সাথে সাথেই হলো ও ঢুকেই বলে শালা তো মরে নাই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরলো। কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। ট্রিগার আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরে সে কেন ট্রিগার টিপে নাই আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারি নাই। আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নাই, আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তে করে উপরে তুলে আমি উঠে, ওইটা শর্টকাট ছিল, ওকে আমি এমনভাবে জাপটে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম। তো বের করে আমি ভাবলাম যে আমাকে তো মেরেই ফেলবে, তো অন্তত একটাকে নিয়ে মরি। তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরে ওকে চেপে ধরলাম যে ওকে চেপেই মেরে ফেলবো। এর মধ্যে ওর শ্বাসকষ্ট হচ্ছিল সৈনিকটার, যেহেতু আমি আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি। ও তখন বললো যে আমাকে ছেড়ে দেন, আপনাকে মারবো না। এই প্রথম বললো যে আপনাকে মারবো না, আপনি আমাকে ছেড়ে দেন। আমি কিন্তু ওর কথা শুনতেছি না, আমি যত পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছি যেন মারা যায়। কিন্তু ওর পিছনে আরো দুইজন সৈনিক ছিল, ওরা তখন বললো যে এই ছেড়ে দেন, আরো তোকে গুলি করতেছে। তো আমি দেখলাম যে ওর তো ইচ্ছা করলে দুই পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাব। তো তখন আই লুজেন মাই হ্যান্ড, আমি হাতটা ছেড়ে দিলাম। তখন ওই যাকে ধরেছিলাম সে আমাকে বললো যে স্যার আপনাকে মারবো না, আপনাকে কোটাঘাটে নিয়ে যাবো, বেরোয় আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে টয়লেট থেকে বের করলো। বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে দিদিকে ওই জায়গায় দিদির লাশটা পড়েছিল, যখন ওনাকে মারে ওখানে পড়েছিল। আমি তাকায় দেখলাম দিদির ডেড বডি ওখানেই পড়ে আছে। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে একদম, আমি যেখানে দাঁড়াইছি তার নিচেই পড়ে আছে। ওখানে এরশাদ স্যারের ডেড বডি ছিল, মুশিউরের ডেড বডি ছিল, আরো আমি যাদের ছিলি সব ওখানে পড়ে রয়েছে। আই এম এক্সট্রিমলি সরি। তখন ওই ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠলো যে এই এখনো মরে নাই কেন, এই মার। যে যেমন পারলো এসে মারার চেষ্টা করলো, কিন্তু ওরা বারবার বলছিল একে মারবো না, একে কোটাঘাটে নিয়ে যাবো। কেন বলতেছিল আমি কিছুই জানি না। তখন আমাকে এদিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল। তো স্টেজের দিকে যে দেখলাম দূরে দূরে অনেক ডেড বডি পড়ে আছে, সবগুলো মুখ থুবড়ে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এরা কারা। তো অবশ্যই এগুলো অফিসারদেরই ডেড বডি হবে, বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারি না। তো আমাকে বললো যে নিচে তাকাবি না, উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক। তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি। আপনারা কি খুব বোর হচ্ছেন? তারপরে আমি ওই দিক দিয়ে যেয়ে ওইখানে আরেকটা টয়লেট ছিল, ওই টয়লেটের মধ্যে ঢুকে আমাকে বললো ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না, বললাম যে পালাই গেছে, ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললো তুই এদিক দিয়ে বেরো। তো আমি প্রথমে বেরোলাম, আবার আমার সাথে সাথে ওরাও বের হলো। বেরোই দেখলাম যে ওই মাঠটা, যে মাঠে ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা একদম, ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কোটাঘাটে নিয়ে যাবে। তো ওই কোটাঘাটের রোডটা আমি চিনি, তো আমাকে ওইভাবে নিয়ে যাচ্ছিল। ওই কিছু দূর যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো, আটকায় বললো যে এই কে কোথায় নিয়ে যাচ্ছ, এটা কে, এই এখনো মরে নাই কেন, এই কেন বেঁচে আছে কে? বলে এটা অফিসার, এখনো মরে নাই, কেন মরে নাই জানি না, বাট একে নিয়ে যাচ্ছি হলো ইয়েতে নিয়ে যাচ্ছি, কোটাঘাটে নিয়ে যাচ্ছি। বলে না রাখ, একেই মারবো ওইখানে। এই বলে সে
আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো, ধরে কিছুক্ষণ বললে এই কলেমা পড়, তোরা এখন মারবো। আমি তো দৌড় পড়তেছি, হঠাৎ সে বললো যে যা তোরে ছেড়ে দিলাম, যাই নিয়ে যা বলে আমাকে আবার ওরা নিয়ে যাওয়া শুরু করলো। ও কিন্তু আর গুলি করলো না, করে আবার যেতে যেতে দৌড়ে যাচ্ছি। ওই মাঠের মধ্যেও আরো কয়েকটা ডেড বডি দেখলাম পড়ে আছে, কাদের বলতে পারবো না। এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটালিয়ন ছিল যেটা, সেখান দিয়ে যেয়ে আমি যখন ওই রোডে মাঝে মাঝে আসছি, ওখানে দেখলাম যে একটা পিক আপ এলএনজি নিয়ে দাঁড়ায় আছে। ওরাও সেম বললো যে একে নিয়ে যাওয়া যাবে না, এই তোরা সর, ওকে গুলি করবো। ওরা যতই বলতেছে না, ওই দরবার হল থেকে বলছে কোটাঘাটে নিয়ে যেতে, বলে না কোটাঘাটে যাবে না, একে এখানেই মারবো। এর মধ্যে দেখলাম একজন সৈনিক আমার কাছে মাথায়, ও অবশ্য মোটরসাইকেলে হেলমেট পরা ছিল লাল রঙের, মুখে বুলেট একটা বড় হাতুড়ি নিয়ে আমার দিকে আগায় আসতেছে। তো ওর আগানো দেখে আমি যখন ভাবতেছিল এই বুঝে তাহলে হাতুড়ি দিয়ে আমাকে মারবে মনে হয়। তো আবার আল্লাহ কাছে বলছে, আল্লাহ তুই আমার গুলি করে মারো, ওই হাতুড়ি দিয়ে যেন আমাকে না পিটায়। ওই শরীরটা দেখলাম আমার সামনে এসে হঠাৎ করে সে বললো যে স্যার আমি আপনাকে চিনি, কিন্তু আপনাকে এখান থেকে বাঁচাবো কেমন করে। আমি প্রথমে ওর কথা বিশ্বাস করতেছিলাম না। আমি তো ওকে চিনতে পারছিলাম, যেহেতু হেলমেটের মধ্যে আছে আমি চিনি না। পরবর্তীতে আমি জানছি ও হচ্ছে সিপাহী নজরুল, আমার সাথে কোনোদিন চাকরিও করে নাই, বাট সে ছিল ওই আরপি ছিল, রেজিমেন্টাল পুলিশ। তো ওই গেট দিয়ে গেলে পরে মাঝে মাঝে হাই হ্যালো হয়েছে, এছাড়া তার সাথে আমার তেমন কোনো পরিচয় নেই। তো সে আমাকে, আমি তাকে বললাম তুমি আমাকে কোনো রকমে গেটের বাইরে পার করে দাও। বললো স্যার এটা সম্ভব না, এখানে গেলে আপনাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে। পরে সে আমাকে ওই ধাক্কা মেরে নিচে ফেলাই দিয়ে ওদেরকে বলে যা তোরা যা, আমি একে ব্যবস্থা করতেছি বলে আমাকে টেনে ওই পাশে যে বিল্ডিং ছিল ওই বিল্ডিংয়ের মধ্যে ঢুকালো। ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস। ওর ভিতরে ঢুকায় বললো চলেন আপনাকে স্যার উপরে নিয়ে যায়। তো উপরে যখন ওখানে কিন্তু ডিএডি তৈরিদের অফিস ছিল নিচতলায়, ডান দিকে যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই বোধহয় ডেড বডি সবখান থেকে নামিয়েছে, সব ব্লাডগুলো তখন শুকায় নেই, কাঁচা ব্লাড। ওই যে লাশ টানলে আপনার ব্লাডগুলো সিঁড়িতে দাগ থাকে না, ওই ব্লাডগুলো তখনও কাঁচা আছে। তো আমি আর উপরে ওঠার সাহস করতেছি না, কারণ আমার কাছে তখন মনে হলো যে উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয়। এর আগের ডেড বডিগুলো বের করে ফেলছে, এখন বোধহয় আমাকে মারবে। তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না। তো ও আমাকে বললো যে স্যার উঠছেন না কেন, উঠে আসেন। তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম। তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ন সিওর অফিস থেকেই ডেড বডিগুলো বের হয়েছে, একদম ওই ব্লাডের দাগগুলো সব আছে। তার মানে ওখানেই কোনো অফিসার ছিল, তাকে মারছে। মেরে আমাকে উপরে নিজেদের 4 তলায় নিয়ে গেল। ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি। ওখানে পর যে দেখলাম অনেক স্টোর, ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলতো আপনি ছাদে চলে যান। তো ছাদে কিন্তু অনেক সৈনিক ছিল, বলুন আমি ছাদে যাবো না। তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল। টয়লেটে প্রথমে ঢুকতেই একটা বেসিন ছিল, বেসিনের পরেই টয়লেট। বললো ও কিন্তু ওই টয়লেটটা ঢোকে না, তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন। তারপরে হলো ও চলে গেল। তো যাওয়ার সময় বললো যে আপনার মোবাইল নাম্বার দেন। আমার কাছে তো মোবাইল নাই। তখন বললো যে তাহলে আমি যাই স্যার, বেঁচে থাকতে দেখাবো। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি। ও র্যাঙ্ক ট্যাঙ্ক কিছু বললো না, শুধু বললো যে নজরুল। বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম। টয়লেট খুলে ভেতরে ঢুকেই দেখি টয়লেটের মধ্যে ডিএডি তহিদ লুকায় আছে। আপনারা যে ডিএডি তহিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়িত, ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে। ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন? বলে স্যার আমি এখানে আসি যদি আমাকে মেরে ফেলে। তাই আমি তুমি কি দরবার হলে ছিল না? ও বললো না স্যার দরবার হলে ছিলাম না। তো তুমি কই ছিলা?
তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন, আমি স্কাই রুমে টি ব্রেক ম্যানেজার, ও আমাদের আবার ম্যাথ সেক্রেটারি ছিল। তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছিলাম, কারণ ওই সময় আমি ওকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে স্কাই রুম থেকে তুমি এই টয়লেট পর্যন্ত কীভাবে আসলা, এটা কিন্তু তখন আর ওকে আমি ওই এর মধ্যে আর জিজ্ঞাসা করতে পারি নাই। তো ও বললো যে আমি ওকে জিজ্ঞেস করলাম দরবার কী হয়েছে তুমি জানো, ও সম্পূর্ণ অস্বীকার করলো যে না স্যার আমি কিছুই জানি না, আমি তো ছিলাম স্কাই রুমে। তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম, আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু ওই পুরো ঘটনাটা আমি ওর কাছে বলি যে এই ঘটনাগুলো ঘটেছে ওখানে। তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না, বললো না স্যার আমি তো পালাই এখানে লুকায় আছি। তো যাই হোক ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরও অনেক ঘটনা আছে, সেগুলো আমি বললাম না ছোটোখাটো। এর মধ্যে দেখলাম যে 2টা কি 2:30টার দিকে দেখলাম কে যেন আসতেছে। ওর মধ্যে ও আবার বললো স্যার দুইজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে, তা আমি একটু দূরে আপনার থেকে বসি, আপনি টয়লেটের ভেতরে থাকেন। ওর বাইরে বেসিনের সামনে যেয়ে বসলো। তো দেখলাম কিছুক্ষণ কে যেন আসতেছে, ও বেরোয় গেল। দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে, বাট কী কথা কাটাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না। তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধহয় ও বলছে ভেতরে ওই কর্নেল জামান আছে, আমাকে মারে নাই কেন, এই নিয়ে বোধহয় কোথায় কিছু হচ্ছে, এটা আমি যখন বলছি আর কি। তো আমি কিন্তু একদম দরজার ফাঁকে লুকায় আছি। এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো। তো ওকে দেখে আমি দেখলাম যে ডিএডি রহিম, ও আমার কোয়ার্টার মাস্টার ছিল। আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল। তো আমাকে এসে স্যালুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি, আমাদের জন্য দোয়া করেন। তো আমি যে ইসলাম কোথায় যাচ্ছ, বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে, আমরা সবাই যাচ্ছি, আমরা ওখানে ওনার প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি। তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি যাও ওই তহিদকে আমার সাথে রেখে দেবে না, তহিদ যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেলবে। বললেন না স্যার থাকা যাবে না, আমি একবার যাবো না বলছি, এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না। আমি দেখলাম সে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে। এই যে ডিএডি তহিদি আর ওই ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া করেন, ইন্নাল্লাহ মা সাবিরিন আর ইন্না লিল্লাহি রাজিউন, এটা পড়তে থাকেন স্যার, বেঁচে থাকলে আমার দেখা হবে। এই বলে কিন্তু তহিদ আর হলো ডিএডি রহিম ওই ঘর থেকে চলে গেল। এই যে গেল, আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসে নাই, বা আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই, বা কাউকে আমাকে ধরে নেওয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই। আমি কিন্তু পরবর্তীতে আমি একটু শর্ট করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি। পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই, ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি। এর মধ্যে অনেক ঘটনা আছে, আমি ছোট করে শর্ট করে বলছি। এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো, কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোন্ট শুট হিম, ইংলিশেই বলছে। ওই লোকটাকে আমি এখনো দেখি নাই, বাট দেখলে আমি এখনো চিনবো, কালো করে গোলাকার মুখ। বাট আমি অনেক খুঁজছি মিডিয়ারে, তাকে কিন্তু আমি পাই নাই। বাট ইংলিশে কথা বলতেছিল, ডোন্ট শুট হিম। দিয়ে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন। দিয়ে আমি কি করতে হবে বললো যে আপনি দৌড়ে দাঁড়ে করেন। তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি, সে বললো স্যার এইটা আপনার দৌড়ে দাঁড়ে আরও জোরে জোরে করেন। এর করে আমাকে সে উপর থেকে নিচে নামালো। নিচে নামানোর পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব সৈনিক ভরা, আর একটা পিক আপ দাঁড়ানো আছে। আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ায় এসে যে এই শালা এখনো মরে নাই কেন। সবারই একই প্রশ্ন, এ এখনো মরে নাই কেন। তো যাক, এর মধ্যে আমি একদম নিথর হয়ে আছি, আমি আর কিছু বলছিও না, কথা কোনো কিছু বলছি না। সব বলার পরে আমি যখন হঠাৎ পিক আপের দিকে তাকাই দেখি আমার যে আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিল, আমার যে ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা। তো আমি ওর দিকে এমনভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে, এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানিস না বা কিচ্ছু বলছে। যাক, এটা বলে আল্লাহরই রহমত। হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বললো যে এই
স্যার কেউ মারবি না। কিন্তু সে গাড়ি থেকে নামলো না, গাড়ি থেকেই বলতেছিল। এর মধ্যে আমাকে বললো যে এই নিয়ে চল, কটা গাড়ি নিয়ে চল। কিছু দূর নিয়ে যাচ্ছে, ধাক্কা মেরে মেরে নিয়ে যাচ্ছে। আমি বলছি আমি তো যাচ্ছি, তোমাদের ধাক্কা মারতে হবে না, আমি যাচ্ছি। আবার কে যেন বললে স্যার গাড়িতে তোল, বলে আমার ঘোরালো। আমার গাড়ির কাছে বলে শালা অনেক পাদেরও চড়ছে, শালাকে লাখটাই নিয়ে যা। আবার আমাকে ঠেলে ওটার দিকে নিয়ে যাওয়া শুরু করলো। এই কিছু দূর যাওয়ার পরে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের সামনে একটা ঝুঁকার জায়গা আছে, ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো। আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই, একে এখানেই মারবো। এখন যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না, একে কোয়ার্টারে নিয়ে যেতে বলছে। কে বলছে? ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না, কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই। এর পরবর্তীতে আমি ওদেরকে বললাম যে তোমরা বললে কোয়ার্টারে নিয়ে যাবে, এখন তো এরা বলতেছে মেরে ফেলবে। বলে স্যার কি করবো, এটা তো কথা শুনছে না। দিয়ে স্যার ওরা এর মধ্যে দেখলাম ওই পিক আপটা যে ছিল দাঁড়ানো, ওই পিক আপটা এসে 44 রাইফেল ব্যাটালিয়নের সৈনিক সামনে নামলো। আমার ওই যে ড্রাইভারটা দৌড়াই এখন আসলো আমার সামনে। আমার সামনে এসে সে এরকম দাঁড়াই দিয়ে বললো যে স্যারকে কেউ মারবি না বলে সে আমাকে ধরে এখন ওদের কাছ থেকে ওই আমার ড্রাইভার নিয়ে নিল, নিয়ে আমাকে ওই কাঁঠাল বাগানের ভেতর দিয়ে ওই কোয়ার্টারে যাওয়ার শর্টকাট রাস্তা ছিল, ওখান দিয়ে আমার নিয়ে যেতে। এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টলের নিচে পড়ে গেলাম। ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললো স্যার খুব বেশি লাগছে। আমি তখন মাথা আমার ঘুরছে, আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু কোয়ার্টার। তা আমি বললাম যে আমাকে একটু ধরো, আমি তাহলে যেতে পারবো। ও ধরলো, আমি ওর সাথেই দৌড়ে দৌড়ে কোয়ার্টারে গেলাম। কোয়ার্টারে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল, ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোয়ার্টারে ঢোকালো। ওই কোয়ার্টারের যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি টাবি, ওই এলাই ভাবি ছিল, আরো অনেকেই ওই কোয়ার্টারের মধ্যে ভর্তি সবাই ছিল। তো আমাকে এটার পরে আমি ওই কোনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে কোনায় বসে, ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন। আমি তখন খুব ঘামতেছিলাম। কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক আঙ্কেল ছিল। আমি যে আঙ্কেলরা জিজ্ঞেস করছিল যে আমার আব্বাকে, আমি কিছু বলতে পারি নাই তাদেরকে, তোমার আব্বার আমি ডেড বডি দেখেছি, আমি কিছুই বলি নাই। অনেকে হয়তো অনেকে আমার উপর রাগ করবে, সে আঙ্কেল যে আঙ্কেল জানে কিন্তু আঙ্কেল বলে নাই। আমি কি করে বলবো বল যে ওর আব্বার আমি ডেড বডি দেখেছি? আমি বলি নাই ওই সময় কোয়ার্টারের মধ্যে। যাহাকে এইভাবে করে শেষের মধ্যে আরো অনেক ঘটনা আছে। করার পরে শেষের বিকালে 4টা সাড়ে 4টার দিকে ওই এর মধ্যে আমি এলাইভাবে সব আরো অনেককে যারা ভাবছিল বলছেন আমার পরিবার কোথায়, আমার পরিবারকে কিন্তু আমি ওখানে খুঁজে পাইনি। তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে। তা আমি কিন্তু আমার ওই কোয়ার্টারে সব ফ্যামিলি ছিল, আমি আমার পরিবারে কাউকে পাইনি। তারপরে যা হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম। বেরোনোর পরে আমরা আমাকে সরাসরি মিরপুরে নিয়ে গেল। তারপরে যা করে অনেক ঘটনা আছে। এইটাই হচ্ছে মোটামুটি ওই দিনের 25 তারিখের আমি সংক্ষেপে বললাম। এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ দিয়ে বলছি যাতে সময় বেশি নষ্ট না হয়। তো যদি কেউ আঙ্কেল প্রশ্ন করবে বলছিল।